আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে থাকছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক সিটি নির্বাচন, শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা। পুতিন ও শি জিনপিং এর দুজনকে সামলানো কঠিন, ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ। রাশিয়ার সঙ্গে একগুচ্ছ পারমাণবিক স্থাপনা বানাবে ইরান। এবারও জোটেনি বিএনপির মনোনয়ন, ফেসবুকে বার্তা দিলেন মনির খান। একই দিনে আবারও বাড়ল স্বর্ণের দাম। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জোহরান মামদানি, অ্যান্ড্রু কুয়োমো ও কার্টিস লিওয়া। নিউ ইয়র্ক সিটিতে বাসিন্দাদের জন্য নিরাপদ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে ডিজেদের নানা পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তারা। সিটির মেয়র নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই শহরের ক্রমবর্ধমান ব্যয়, আবাসন সংকট ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভোটারদের সিদ্ধান্তের কেন্দ্রে উঠে আসছে। মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি, স্বতন্ত্র প্রার্থী কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী স্লিওয়ার মধ্যে লড়াই এখন তুঙ্গে। মামদানি তার প্রচারে নিউ ইয়র্কের ব্যাপক বৈচিত্র্যকে তার শক্তি হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে অভিবাসী সমাজের কণ্ঠস্বর হয়ে ওঠার অঙ্গীকার করেছেন তিনি। প্রতিপক্ষ সাবেক গভর্নর কুয়োমো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতুল এবং তোতা পাখি বলে অভিহিত করেন মামদানি। তিনি বলেন, ট্রাম্পের মতো ঘৃণা ও বিভাজনের ভাষায় কথা বলছে কুয়োমো। অন্যদিকে মামদানি পরিকল্পনাগুলোকে অবাস্তব সমাজতান্ত্রিক স্লোগান বলে উড়িয়ে দিয়েছে কুয়োমো। একই সঙ্গে শহরের নিরাপত্তা জোরদার এবং ৫,০০০ নতুন পুলিশ নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন তিনি। মামদানি বর্তমানে জনমত জরিপে এগিয়ে থাকলেও ব্যবধান দ্রুত কমিয়ে আনছেন বলে দাবি করছেন কুয়োমো। রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস লিওয়াকে অযোগ্য প্রতিদ্বন্দ্বী বলে বিদ্রূপ করে তিনি বলেন, তাকে দেওয়া প্রতিটি ভোটই মামদানিকে জেতাতে সাহায্য করবে। আর মামদানির মতো একজন সমাজতন্ত্রী নেতার হাতে শহরের ভার গেলে তা নিউ ইয়র্ক সিটির জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। মেয়র হলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও কাজ করতে প্রস্তুত বলে জানান কুয়োমো। লড়াইয়ে থাকা রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস লিওয়া ঘোষণা করেছেন, তিনি নিউ ইয়র্কের নির্বাচনে জয়ী হতে দৃঢ় প্রতিজ্ঞ। নিজেকে আইন শৃঙ্খলার রক্ষাকর্তার দাবি করে দ্বিতীয় রুডি জুলিয়ানি হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে মূল নির্বাচনের আগে রেকর্ড ৭,৩৫,০০০ ভোটারের ভোটদানের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে নিউ ইয়র্ক সিটির আগাম ভোট গ্রহণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? কাকে সামলানো বেশি কঠিন, এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজনের নাম না নিয়ে বরং দুজনকেই প্রশংসা করলেন। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা দুজনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা। তাদেরকে গুরুত্বের সাথে নিতে হয়। দুজনকে সামলানো কঠিন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতছেন, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না। তিনি আরো বলেন, আমার ৪ বছরের মেয়াদে কখনো এমন যুদ্ধ হয়নি, এতে কোনো সন্দেহ নেই। ট্রাম্প দাবি করেন, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন, যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত। নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। শি একজন শক্তিশালী ও ক্ষমতাবান নেতা। করোনা ভাইরাস মহামারীর সময় কিছু চাপ তৈরি হলেও দুই দেশের সম্পর্ক এখনো ভালো আছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই শক্তিশালী দেশ, তাই আমাদের সম্পর্ক ভালো থাকা জরুরি। সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭% থেকে কমিয়ে ৪৭% করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ফলাফল। ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারায়ে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ফারা বলেন, ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায়তারা। এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায়, কিন্তু তারা এই হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবিলা পাবে। এক্স এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইয়েমেন ফাঁকি ভরপ্রচার
প্রচার বা কাগজে কলমে কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে ওই শত্রু সত্তাকে ন্যূনতম কিছু নয় বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। মোহাম্মদ আল ফারা বলেন, আনসারুল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা, তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেওয়া হবে, এটাই তাদের বার্তা। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেনের সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। দেশটির এই অভিযানে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানা করা হচ্ছে। ইয়েমেনের এই হামলার ফলে ইসরায়েল তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে দিয়েছে। এতে করে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হয়েছে, তেমনি পরিবহনের বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। রাশিয়ার সহায়তায় 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এই ঘোষণা দেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে যৌথভাবে এই 8টি পারমাণবিক কেন্দ্র নির্মিত হবে। এর মধ্যে 4টি কেন্দ্র বুশেহর প্রদেশে এবং বাকি 4টি ইরানের অন্যান্য অঞ্চলে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এসব স্থানের নাম ঘোষণা করা হবে। ইসলামি জানান, বিভিন্ন এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল ও পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে চায়। ইসলামি আরও জানান, ইরানের উত্তর উপকূলীয় অঞ্চলেও একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যেই গোলিস্তান প্রদেশে একটি নতুন প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। AOI প্রধান জানান, রাশিয়ার সহায়তায় এসব নতুন কেন্দ্র নির্মাণের মাধ্যমে ইরান 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এটি দেশটির জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত সঙ্গীতশিল্পী মনির খান। মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল ঝিনাইদহ 3 থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার, তবে বিএনপির মনোনয়ন প্রার্থীর তালিকায় নাম নেই তার। সেখানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। তবুও দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক। সোমবার নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ 3-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, শুভকামনা রইল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার দেশের 300 সংসদীয় আসনের 237টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনির খান সহ বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা। মনোনয়ন প্রত্যাশীও ছিলেন কয়েকজন, তবে প্রাথমিক বাছাইয়ে তারকাদের কারো ভাগ্যে জোটেনি দলের টিকিট। এর আগে 2018 সালে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে খুবই আশাবাদী ছিলেন মনির খান, তবে সেবার তাকে ধানের শীষের টিকিট দেওয়া হয়নি। অবশ্য তারও আগে থেকে প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার দিনের শুরুতে এক দফা কমলেও বাজারে চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়তে থাকে, তবে তা আগের রেকর্ড ছাড়ানোর পথে নেই এবং এখনও বাজার নিম্নমুখী। এদিন লেনদেনের মাঝামাঝি সময় স্পট গোল্ড প্রতি আউন্স ৩,৯৯৬.68 ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুতে 0.9% কমেছিল দাম। অপরদিকে ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার প্রতি আউন্স 4,007.70 ডলারে দাঁড়িয়েছে। ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম $4,000 আশেপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি তা তখন স্পষ্ট হবে। তিনি আরও বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার উপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন। গত 3 মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়ছে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন। গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনো নিশ্চিত নয়। বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা 65% হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে 90%-এরও বেশি ছিল। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।